চলো, ওয়েলকাম। গৌরব, গৌরবকে ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। আমাদের আমাদের যত দর্শক দেখছে তাদের সকলকে বলে রাখি, তোমাদের সামনে এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে গৌরব। গৌরব কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছো? পিএসসি তে? দাদা আমি পিএইচডি ডিপার্টমেন্টে দাদা। পিএইচই তে সিলেক্টেড হয়েছে। তুমি যে পেয়েছো এই জিনিসটাতে আমি অনেকটা বেশি খুশি রয়েছি। তার কারণ হচ্ছে আমার খুব কাছের জন যারা কয়েকজন ছিল, মানে ইন্টারভিউ গাইডেন্স যারা নিয়েছিল, তাদের ভিতরে তুমিও একজন। যাই হোক, আমি দুজনের নাম নেব না, তারা দুজন যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল, বাট কোনো কারণবশত, লাকিলি কোনো কারণবশত সেগুলো নামগুলো নেওয়াটা এখানে উচিত হবে না আমাদের। বাট আমি পার্সোনালি তাদের জন্য সত্যি আমি দুঃখিত। যাই হোক, তো তারা পেলে হয়তো আজকে আমি আরো অনেক বেশি খুশি হতাম। তারা সেই জায়গাগুলো কোনো কারণে আটকে গেছে। যাই হোক, তো কেমন লাগছে চাকরিটা পাওয়ার পর, বলো? দাদা খুব ভালো লাগছে, মানে 10 বছরের স্ট্রাগলের পর এসে যখন চাকরিটা পেলাম, মানে খুবই ভালো লাগছে। গুড, গুড, গুড। না, তোমার তো দরকারও ছিল, মানে ফ্যামিলি কন্ডিশন এমন একটা জায়গায় চলে গেছিলো, বা যেরকম, এটা তো অবশ্য তুমি আমি আমরাই হ্যাঁ জানি দাদা। ব্যাপারগুলো। হ্যাঁ দাদা। তো তুমি একটু বলো যে তোমার স্ট্রাগলটা কোথায় রয়েছে, আর তুমি বর্তমানে কি করছিলে, আর এই মোটিভেশনটা তুমি কোথা থেকে জোগাড় করলে। একটু ধীরে 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 তোমার একটু স্টোরিটা যদি বলো সকলকে, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ দাদা, মানে আমি 2015 সালে হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ থেকে যখন বিটেক পাস করি, তখনই মানে আমার কলেজের ওই সিনিয়র দাদা, সে এইতে জব করে ইরিগেশন ডিপার্টমেন্টে, শান্তনু মন্ডল সে ছিল। সেই আমাকে প্রথম গভর্নমেন্ট সার্ভিস আসার জন্য মানে আমাকে মোটিভেট করে। তো তার কাছে আমি তখন পড়তাম 2015 সালে, 2015-16 অবধি সে আমাকে গাইড করেছিল। তো তারপরে আমি সেই সময় 2015 এই যেইটা আমি পাস করি, তো তখন সে গাইড করে। তারপর আস্তে আস্তে তারও কাজের চাপ বাড়ে, তো সে আর সময় দিতে পারে না। তো কিন্তু সে আমাকে তখন বলেছিল এভাবে পড়তে থাকো। আমিও কিন্তু আমি, সে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ছিল, মানে ডিজাইনে জব করতে করতে সে এইতে পেয়েছিল। তো সে সিনিয়র দাদা হিসেবে খুব আমাকে গাইড করতো। তো তখন ওইভাবেই পড়তাম, কিন্তু মানে জাস্ট পড়া আর আগর আর ঘুরতে ঘুরতে মুখস্থ করে যেতাম। আমি বুঝতাম না তখন জিনিসগুলো, চাকরি পেতে হবে মানে মুখস্থ দিব্যি শুধু মুখস্থ করে যেতাম। তো এইভাবেই পড়ে যেতাম, এবং তখন 15-তে ক্র্যাক করি, এবং তারপরে সে দাদা 2018-তে এসে মানে সেবারে যেইতে ক্র্যাক করি, কিন্তু মুখস্থ করে, এবং মানে কনসেপ্টটা খুব কম ছিল। এবার সেই সময় মুখস্থ বিদ্যা থাকার জন্য কি হচ্ছে, আমার আমার প্রবলেমটা হয় যে 2019-এর ইন্টারভিউতে যেতে এসে নাম্বার বেশি থাকা সত্ত্বেও আমি সেই সময় পাইনি, কারণ আমার ইন্টারভিউটা খুবই খারাপ হয়েছিল। আমার তখন শুধু মানে জব এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট রিটেনের মার্কসটাই ছিল। আর সেই সময় কাট অফটা ছিল, যার জন্য 2019-এরটাতে হয়নি। এবং তারপরে 2019-এ যখন রেল বেরোয় আরআরবি যেতে, সেই সময় সেখানেও আমি মানে আরআরবি যেতে পাস করেছিলাম, কিন্তু টার্গেটে আমি পাস করতে পারিনি। তো এরকম চলে, তো চলতে চলতে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাই। এবং তারপরে 2020-তে যখন যখন দিই, এইতে আমার খুব সামান্য 2 থেকে 3 নম্বরের জন্য আমার এইটা হয় না, ডব্লিউবিপিএসসি এইতে। তো হুম। তখন আমি আর থাকতে পারলাম না। তো জবে ঢুকলাম, এবং জবে ঢুকলে আমাদের কলেজে সিনিয়র দাদা জয়দেব দা, তো সে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। তো সেই আমাকে আমাকে গাইড করে, এবং আমি যখন তার কাছে ঢুকি, তো তাকে আমি তখন বলি, দাদা আমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের দিকে আমার ইচ্ছা আছে, আমি তোমার কাজটাকে আমি সাপোর্ট করে যাবো। কিন্তু সে আমার এই কথা সত্ত্বেও সে আমাকে মানে প্রচন্ড সাপোর্ট করে। আজও তার কাছে আমি জব করি, 5 বছর হয়ে গেল। স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসাবে, তার জুনিয়র হিসাবে আমি তার মানে কোম্পানিটা আমি তাকে দেখি। তো সে জানা সত্ত্বেও যে সে জানতো যে আমি জব পেলে হয়তো আমি তাকে ছেড়ে দেবো, কিন্তু সে আমাকে সাপোর্ট করে গেছে। এটা আমার কাছে খুব বড় পাওনা তার কাছে, গ্রেট, তার গ্রেট, কাছ গ্রেট। থেকে। তো মানে এ- সাফল্যটা শুধুমাত্র একার দ্বারা আসে না, না পাশে দাদা। আশেপাশে অনেকগুলো মানুষের কিছু না কিছু কন্ট্রিবিউশন সেখানে থেকেই যায়। হ্যাঁ হয়তো দাদা। শুনতে শুনতে এটাই লাগে যে তুমি সাফল্য পেয়েছো, তুমি আজকে উঁচু জায়গায় পৌঁছে গেছো, বা তুমি আজকে একটা জব পেয়েছো, বাট পিছনে অন্তত কয়েকটা লোকজন এরকম থেকেই যায়, যারা হয়তো সেই সময় তোমাকে ব্যাকআপ না দিলে, বা সেই সময় তোমাকে সাহায্য না করলে, বা মানসিক দিক দিয়েও অনেকে ব্যাকআপ দেয়, হ্যাঁ। তো মেন্টাল ব্যাকআপ গুলো না থাকলে আজকে হয়তো তুমি এই জায়গাটায় দাঁড়াতে পারতে না। হ্যাঁ দাদা, এখন মানে পড়াশোনার সাথে সাথে স্যালারিটা একটা বড় ম্যাটার করে, কারণ বিটেক পাস করে স্যালারি লেস ভাবে গভর্নমেন্ট জবে প্রিপারেশন করে যাচ্ছে, এটা প্রচন্ড মানে মেন্টাল প্রবলেমের মধ্যে পড়ে। এটা যে সাফার করছে সে তো জানেই, আর নতুন যারা আসবে তারা তারাও জানবে ব্যাপারটা। তো তারপরে সে যাই হোক, আমাকে যাই হোক, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে একটু থামিয়েই দিলাম। হ্যাঁ, কারণ আমি একটু কথা বলতে চাই। এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক নতুন
স্টুডেন্ট যারা নতুন পাস আউট তারা অনেকেই আমাকে ফোন করে অনেক জিনিস জানতে চায় বা বলতে চায়। তো আমি এবং গৌরব দুজনেই একই কথাই বলবো তোমাদের সকলকে, সেই নতুন ভিউয়ার্সদেরকে যারা নতুন জবের জন্য খুঁজছো বা নতুন জব ভাবছো যে কি করবে, গভর্নমেন্টের জন্য চেষ্টা করবে নাকি প্রাইভেটে ঢুকে যাবে। তো আমাদের দুজনকারই কথা গৌরব সহমতি হবে, আমি পরবর্তীকালে গৌরবের সহমতটাও নেব। সেটা হচ্ছে যদি ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল না হয়, যদি ফিনান্সিয়াল কন্ডিশন তোমাদের স্টেবল না হয়, অবশ্যই তোমরা একটা প্রাইভেট জবে জয়েন করো, সেটা যত স্যালারি হোক, জয়েন হ্যাঁ করো। দাদা, আমিও যখন ঢুকেছিলাম তার কাছে 2,000 টাকার কাজে ঢুকেছি। আমি বিটেক পাস একদম। তো 2,000 টাকা তার কাছে পেতাম করোনার সময়, কিন্তু আজকে সেখানে দাঁড়িয়ে থাক মানে স্যালারিটা বলবো না, যথেষ্ট ভালো পাই এখন তো হ্যাঁ, মানে। না এবারে সে একটু আমাকে শেষ, একটু সেখান শেষ থেকে করে নিই সাপোর্ট গৌরব, করেছে আমাকে। একটু শেষ করে নিই। সেটা হচ্ছে যে তোমরা কোথাও একটা জায়গাতে প্রাইভেট জবে ঢুকে যাও, তাহলে কি হবে, প্রাইভেট জবটার এক্সপিরিয়েন্সটাও তোমার অ্যাড হতে থাকবে। প্লাস হচ্ছে যে তুমি নিজের জন্য 1 বছর 2 বছর 3 বছর তুমি কি করো, প্রিপারেশন নিতে থাকো গভর্নমেন্টের। এবারে কি হবে, এই টাইমটাতে তোমার একটা ইয়েও তৈরি হয়ে যাবে যে তুমি কোনো একটা জায়গাতে চাকরি করেছো, তোমার একটু এক্সপিরিয়েন্স রয়েছে, এটাও যেমন তৈরি হয়ে যাবে। তুমি প্রিপারেশনে, আমি বলছি না কেউ প্রথম বছরে যেই চাকরি পেয়ে যাবে, তাহলে 2-3 বছরে তুমি প্যাটার্নগুলো বুঝতে শিখবে, কোনো একটা গাইডেন্সের আন্ডারে থাকবে, এবং এমসিকিউ কি ধরনের হতে পারে, কোশ্চেন কি ধরনের হতে পারে, কম্পিটিশন কিরকম হয়, এই জিনিসটা যখন তুমি দেখবে, 3টে বছর পরে যারাই নতুন স্টুডেন্ট রয়েছে তারা ততদিনে পরিপক্ক হয়ে যাবে। দেখবে একদম ফোর্থ একদম। ফোর্থ ইয়ারে যে তুমি তখন দেখবে শিওরলি যে কোনো একটা পরীক্ষা ক্র্যাক করে ফেলছো। হ্যাঁ হ্যাঁ, একদম সহমত দাদা, একদম তো সেটাই আমার এটা, সাথে হয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু নতুন স্টুডেন্টদের কাছে গল্প হয়ে যায়। এবং আমি অনেককেই দেখেছি, প্রায় 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, কোনো জব নেই এবং জবের এক্সপিরিয়েন্স নেই। এবারে তুমি বলো গৌরব, যদি তারা যে পরে ইন্টারভিউতে বলে আমি 6 বছর পাস আউট হয়ে বসে রয়েছি, আমার কাছে কোনো জব নেই, এক্সপিরিয়েন্স নেই, তো আমার মনে নেগেটিভ হয় না, দাদা, খুবই খুবই খুব নেগেটিভ। খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং ইন্টারভিউয়াররা তাদেরকে নিতে চায় না, পাতি কথা, ইন্টারভিউয়াররা তাদেরকে নিতে চায় না। অনেকেই আছে 160, 70, 65 এরকম নাম্বার পেয়ে পরেও কিন্তু জব সিকিওর করতে পারেনি, একটা র্যাঙ্ক করতে পারেনি। এটাও কিন্তু তাদের পিছনে একটা বিশাল বড় একটা কারণ। যাই হোক, তো এটা খুবই একটা ব্যাপার। যাই হোক, তোমার তোমার কথাতে ফিরে আসি, অন্য কথায় চলে যাচ্ছিলাম আমরা, একটু তোমার হ্যাঁ কথাতেও আসি। সেটা হচ্ছে হ্যাঁ, যে তারপরে দাদা তার বলো কাছে বলো। কাজ শিখতে, তারপরে দাদা তার কাছে কাজ শিখতে থাকি এবং থার্ড টাইম যেই আসার জন্য ওয়েট করতে থাকি। কারণ আমার একটাই টার্গেট ছিল যেই আর এই রেলটা সেই সময় হয়ে যায়, সেটা দুর্ভাগ্যবশত এই দুটো এক্সামই আমি পড়েছিলাম, আর আমার আদার্স কোনো এক্সাম টার্গেট ছিল না, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট। কিন্তু আমি যেই জন্য ওয়েট করতে থাকি এবং পড়াশোনাটা কন্টিনিউ করে যাই। এবং তারপরে যেই যখন নভেম্বর মাসে যখন আমার যেই বেরোয় 2022-এ, তো হুম তখন আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কাজ আর পড়াশোনা, খেলাধুলাটা আমার লাইফে মানে, যার জন্য আমি নেগেটিভ দিকে চলে গেছিলাম, কাজ আর খেলাধুলা করতাম, পড়াশোনাটা কম হতো তখন। তারপর আমি খেলাধুলা জীবন থেকে ছাড়লাম, কাজ আর পড়াশোনা এর বাইরে কিচ্ছু করতাম না করে। তারপরে দমদমে থাকতে যখন ডেলি প্যাসেঞ্জার করতে করতে ট্রেনে দাদা মানে পিডিএফ বই পড়তে পড়তে যেতাম, কারণ আমাকে টাইমটা সেভ করতে হবে যেহেতু আমি জব করছি। এইভাবেই গ্রেট আর গ্রেট পড়াশোনাটা গ্রেট। আমার অলরেডি মানে কন্টিনিউ ছিল, সাথে আমি পিডিএফ এ বই পড়তে পড়ে পড়ে রিভিশন গুলো আমার চলতে থাকতো কন্টিনিউ তখন। এতে জিনিসগুলো কি হলো, বাড়িতে এসে জাস্ট 2-4 ঘন্টা যখনই পড়তাম, জিনিসগুলো বেশি সময় লাগতো না। এই করে চললো। এবং তারপরে যখন আগস্ট মাসে এসে 23 সালে যখন এক্সামটা হয়, তো দাদা আমাকে 15 দিনের জন্য ছুটি দেয়। সে জানে, তা সত্ত্বেও সে আমাকে এতটা হেল্প করে, এগুলো আমার কাছে মানে কি বলবো, হয়তো কোনো পুণ্য কাজ করেছে বলে আজকে সে আমাকে এতটা হেল্প করেছে। হুম তো হুম, তারপরেই এসে আমি যেই জন্য এক্সামে বসি, এবং দুবার তো ফেলিওর হয়েছে, তার আবার মানে এক্সপিরিয়েন্সটাও ছিল, মানে সে বইগুলো পড়ি এবং যেইতে ক্র্যাক করি, কিন্তু সেই সময় নাম্বারটা আমার কম হয়ে যায়, 137-এর মতো ছিল, 36 থেকে 37, কিন্তু বাকিরা দেখলাম তো খুব ভালো নম্বর পেয়েছে। হুম 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 তো এবার তারপরে এসে দাদা আবার রেলের জন্য পড়া শুরু করি। এবার রেলের জন্য পড়তে পড়তে 2024-এ আগস্ট মাসে যখন আবার যেইতে যখন আমার নামটা চলে আসে, তো এবার আমি দোনো-মোনো মানে দুদিকে পড়ে যাই যে কি করব, যে রেলের জন্য পড়বো, কারণ রেল এক্সামের জন্য সিবিটি ওয়ানের জন্য পড়বো, নাকি যেই ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেবো। তো আমি তার মধ্যে আমি কম্পিউটার স্ট্রাকচারের কাজগুলো করতাম। এবার তখন আমি দাদা আমাকে স্টিল স্ট্রাকচারের কাজ শেখানো শুরু করে। তো এবার নতুন কাজ আমি শেখা শুরু করি, স্টিল স্ট্রাকচারের কাজ। তো এর জন্য আমি কি করি, আমি রেলের জবটাকে আমি ছেড়ে দিই, আমার রেলের জন্য মানে জব বলতে রেলের প্রিপারেশনটাকে আমি ছেড়ে দিই। তখন আমি যেই ইন্টারভিউ এবং রেলের
রিয়েলটা বাদ দিয়ে স্টিল স্ট্রাকচারের কাজে আমি শেখা শুরু করি, এবং তারপরেই আস্তে আস্তে দাদা ডিসেম্বর মাসের দিকে, 2024 ডিসেম্বর মাসের দিকে দাদা তোমার আমি ইন্টারভিউ ক্লাসগুলো, যেগুলো মক ইন্টারভিউ ক্লাসগুলো আমি ফলো করতে থাকি, এবং তোমার সাথে আমার দাদা কন্ট্যাক্ট হয় 2025 জানুয়ারি মাসের 25 জানুয়ারি যত সম্ভব। হুম। তা তখন দাদা তুমি আমাকে সেভাবে চিনতে না, কিন্তু আমি দাদা তোমার সবকটা ক্লাস আমি কন্টিনিউ করে গেছি, এবং আস্তে আস্তে থেকে থেকে দাদা তুমি যেভাবে আমাকে মানে সাজেশন দিতে সেভাবেই ফলো করতাম। এবং তারপরে তুমি আমাকে যখন ইন্টারভিউ দিতে যখন আমাকে স্টার্ট করো, আমি তখন মানে বলো আমাকে, আমি তখন ইন্টারভিউ দিতে তোমার কাছে ভয় পাচ্ছিলাম যে কিভাবে ইন্টারভিউ দেবো, কারোর সাথে হুম। কোনো ফেস করিনি। তুমি আমাকে সেখানে ফার্স্ট ইন্টারভিউ দিয়ে মানে সেখানে আমাকে দাদা খুব হেল্প করেছো, আমার সেই ভয়টা, প্রথম ভয়টা ভাঙে। এবং তারপরে সেকেন্ড টাইম দাদা আমি যখন তোমার কাছে আবার ইন্টারভিউটা যখন দিই, আমার মোটামুটি ভয়টা মানে ভাঙার পরে দাদা তুমি আমাকে বলে তুমি গৌরব এখন মোটামুটি তুমি এখন নর্মালে আছো, এসছো এখন তুমি বলতে পারছো। তো এটা আমার মানে খুব মানে পজিটিভ দিক চলে আসে, যে আমার মধ্যে কনফিডেন্সটা আছে না আমি ইন্টারভিউ দেবে বলতে পারবো। এরপরে পড়াশোনাটা কন্টিনিউ থাকে, এবং দাদা তোমার এই 5 মাসে যে ইন্টারভিউ ক্লাসটা আমি কন্টিনিউ করে গেছি, সমস্ত জিনিস আমি নোট করেছি, তুমি যেভাবে যেভাবে বলতে সেভাবে সেভাবে পড়েছিলাম। শেয়ার পোস্ট ভেন্ডিং কিভাবে কিভাবে কোনখান থেকে কিভাবে করতে হবে, ইন্ট্রোডাকশন সব থেকে বড় জিনিস দাদা, ইন্ট্রোডাকশন আমার কিভাবে দিতে হবে, সেই জিনিস সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর তোমার যেটা তো দাদা, ইন্টারভিউতে কোশ্চেনও তো মনে হয় মানে একদম প্রায় 80-90% তো প্রায় একদম হ্যাঁ কমন দাদা, কোশ্চেনই ছিল একদম। একদম দাদা 90% আমার কমন কোশ্চেন ছিল আমার। এবারে আমার সবই ইন্টারভিউ কোশ্চেন ছিল এক্সপিরিয়েন্স রিলেটেড। আমি হুম। যখন আসি দাদা তুমি যেভাবে 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 বলতে বলেছি, ইন্টারভিউ ইন্ট্রোডাকশন যেভাবে যেভাবে করতে বলেছো, ঠিক সেভাবে সেভাবে দেখলে মৌমা ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেছে, তো সেভাবে বলে দিই, এটা একটা প্লাস পয়েন্ট হয়। এরপরে আমাকে এসসি স্যার জিজ্ঞাসা করে তোমাকে কোনখান থেকে কোশ্চেন করবো, এবং তুমি তোমার এক্সপিরিয়েন্স কি বা কি করো এখন। তো হুম। তখন স্যারকে আমি বললাম স্যার আমি ডিজাইন সেক্টরে কাজ করি, এবং বলে কোথায় কাজ করো, বললাম স্যার নিউটাউনে কাজ করি। এবং তারপরে স্যার আমাকে কোশ্চেন করা শুরু করে, মানে তখন তুমি আমাকে দাদা এর আগে ইন্টারভিউতে ধরেছিলে স্ল্যাব ডিজাইন কিভাবে করতে হয়, বিম ডিজাইন কিভাবে করতে হয়, ফুটিং ডিজাইন কিভাবে করতে হয়, তো তুমি আমাকে স্ল্যাব ডিজাইনটা অ্যাকচুয়ালি ধরেছিলে। তো স্যার স্যার আমাকে এরকম বিম ডিজাইনটা সে সময় জিজ্ঞাসা করে এবং বলে দিন। তারপরে স্যার আমাকে একটা কোশ্চেন করে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে ডিফারেন্সটা কি আছে, হুম। ডিজাইনের ডিফারেন্স কি আছে। আমি মেন ডিফারেন্স তখন বলি লাইফ লোডের ডিফারেন্স, এছাড়াও আরো দুখানা ডিফারেন্স আমার মাথায় এসেছিল, আমি ডেপথে তখন যাইনি, সিসমিক উইন্ড লোডের কোএফিসিয়েন্ট নিয়ে, হুম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে, তো সেগুলো আমি যাইনি। তো তারপরে স্যার মানে আমাকে ডিজাইন রিলেটেড গল্প করা শুরু করে, স্ট্যাটফোর্ড নিয়ে আমার সাথে গল্প করে, এবং কোন ভার্সনে কাজ করি সেসব নিয়ে গল্প করতে থাকে। এবং শেষে আমাকে স্যার একটা শেয়ার কোর্স ট্রেনিং কন্টিনিউয়াস রিমোট পয়েন্ট লোড দিয়ে আমাকে একটা কোশ্চেন করে, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি শেয়ার কোর্স ট্রেনিংটা আমি কমপ্লিট করে দিই। স্যার বলে খুব ভালো করেছে, খুব ভালো করেছে, এই বলি স্যার বলে তোমার ইন্টারভিউ হয়ে গেছে। গ্রেট, তো গ্রেট। মোটামুটি স্যারকে আমি মানে ইমপ্রেস করতে পেরেছিলাম দাদা এগুলো তোমার এই। এই টাইমটাতে এগুলো এখন গল্পের মতো লাগছে, কিন্তু ওই হ্যাঁ, সময়গুলো কি পেরিয়েছে বলো তো। হ্যাঁ দাদা, মানে আমি তোমার সাথে যখন কথা বলতাম, আমি কথা বলতে পারতাম না ঠিক করে, যে কিভাবে দাদা তোমার সেই সেই জায়গাটা তুমি আমাকে দাদা মানে খুব হেল্প করেছো। মানে জয়দেবদার পরে, শান্তনুদা জয়দেবদার পরে দাদা মানে তুমি আমার লাইফে খুবই মানে স্পেশাল মানুষ। তো তারপরে দাদা তোমার কন্টিনিউটি আছে এখনো পর্যন্ত, দেখি না, ভবিষ্যতে না, কি হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেতেই হবে, অ্যাসিস্ট্যান্ট একদম ইঞ্জিনিয়ারের জন্য দাদা, চেষ্টা অ্যাসিস্ট্যান্ট করতেই ইঞ্জিনিয়ার থাকো। দাদা। দাদা। থেমে গেলে চলবে না। দেখো, এটা এটা কি হলো, এটা মানে এটা আমি তোমাকে অ্যাজ এ গাইডেন্স হিসেবেই বলছি ব্যাপারটা, যে এটা কি হলো, এটাতে তোমার লাইফটা সিকিওর হয়ে গেল, তোমাকে আর পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে জব নিয়ে চিন্তা করতে হবে না যে কেউ লাত মেরে কালকে বের করে দেবে, এরকম না। এরপর হচ্ছে তোমার উন্নতির দিকে যাওয়া, এরপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ দাদা, সিকিওর হয়ে গেল, লাইফ সিকিওর হয়ে গেল, এরপরে আমি কি করব, একদম নেক্সট স্টেজ আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি সিকিওর করব যেমন করে হোক। হ্যাঁ দাদা, মোটামুটি বেসিক তো দাদা হয়ে আছে, বেসটা আপাতত হয়েছে, এবার আরো পড়াশোনাটা আরো কন্টিনিউ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট একদম, একদম। ইঞ্জিনিয়ারটাই দাদা না, মেন এই টার্গেট দাদা। কোথাও জয়েন করে যে পরে সমস্ত কিছু ছেড়ে ফেড়ে দিলে ওটা করো না, হ্যাঁ, ওটা কিন্তু না খুব দাদা, না 10 বছর খুবই ধরে দাদা যখন ধরে রেখেছি, এই পয়সার লোভের জন্য দাদা আমি ছাড়বো না, এটা নিজের একদম, প্রতি একদম, দাদা একদম, বিশ্বাস আছে। একদম, একদম, সেই সেই নিজেকে জিনিসটা দাদা করতে 15 সাল থেকো। থেকে দাদা ধরে রেখেছি এই জায়গাটা, এখনো এখনো দাদা জব পেয়ে গেছি। ও তার মধ্যে দাদা যখন আমি আগস্ট মাসে যখন আমি রিটেনটা যখন ক্লিয়ার হয়, আমি অফিসে স্টে করে যাই। আমি সোমবার দিন অফিসে ঢুকতাম এবং শুক্রবার দিন রাতে অফিস থেকে বেরোতাম। তো বাবারে। টানাই টানাই অফিসে কাজ করতাম, সূর্যের মুখ দেখতাম না। এখনো এখনো দাদা কন্টিনিউ এই লাইফটাই আমার চলছে। পেতে হবে দাদা, ভবিষ্যতে পেতে হবে, এই জন্য দাদা পেতে হবে। চেষ্টায় আছি দাদা, জানি না কি হবে, কিন্তু
আমি চাই ভগবান যেন আমার উপর সেই পাওয়ারটা দেয়, যাতে একদম মানে একদম। আচ্ছা লড়াই আচ্ছা, করতে পারি। তোমাকে তোমাকে একটা লাস্ট কোশ্চেন, তোমাকে বেশি সময় নেব না, একটাই লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে, ধরো তুমি যে পজিশনে ছিলে সেরকম পজিশনে কিন্তু প্রচুর অ্যাসপিরেন্ট আজকে পড়ে রয়েছে, অনেকেই চেষ্টা করছে, তারা সফল হচ্ছে না, কোথাও একটা জায়গাতে খামতি হয়ে যাচ্ছে। তো তাদেরকে তুমি কিভাবে মোটিভেট করতে চাও, তাদের উদ্দেশ্য কি বলতে চাও তুমি? আমি আমার বন্ধুদের যারা আমার আমার মতো ক্যান্ডিডেট আছে সবাইকেই বলবো যে হাল ছেড়ে না। দেখো আমি কিন্তু 15 সাল থেকে কিন্তু হাল ছাড়িনি, আমার লাইফে কিন্তু 10টা বছর বেরিয়ে গেছে। আমার স্যালারি কম থাকার জন্য আমি কিন্তু ডাউনে চলে গেছি, আমি বাকি বন্ধুদের থেকেও কিন্তু আমি যার জন্য কন্ট্যাক্ট রাখতাম না, কিন্তু আমার খুব অল্প কজন বন্ধু যারা ছিল তারা আমার সাথে কিন্তু আমাকে আমাকে কখনো ছাড়েনি। তো তাদের সাথে আমি এখন কন্টিনিউ রেখে গেছি, কিন্তু তোমাদেরকেও বলবো হাল ছেড়ো না, লেগে থাকো, দেখো ভগবান ঠিক সময় দেবে। আমি জানতাম না যে আমি আজকে পিএইচডি ডিপার্টমেন্টে পেয়েছি কি করে, আমার রিটেনটা মার্কস খুবই কম ছিল, 137 ছিল, কিন্তু আমি পেয়ে গেছি কি করে, আমার ইন্টারভিউটা খুবই ভালো হয়েছিল। এই ডিজাইন এক্সপিরিয়েন্স থেকে স্যাররা আমাকে যা যা কোশ্চেন করেছিল, দাদা আমাকে, তুমি আমাকে যেভাবে যেভাবে গাইড করেছো, তো ঠিক সেইভাবেই আমার 90% মানে কোশ্চেন আমার কমন চলে এসেছে। এটা হয়তো ভগবান আমাকে 10 বছরের জন্য হয়তো দিয়েছে, যে 10 বছর স্ট্রাগল করেছি বলে দিয়েছে। তুমিও স্ট্রাগল করো, তোমরাও করো, দেখবে তোমাদের লাইফেও কেউ না কেউ ঠিক ভগবান এরকম দিয়ে দেবে, আর দেখবে সেই সময়টা দেখবে তোমাদের কাছে মূল্যবান হয়ে যাবে। হাল ছেড়ে না, এর জন্য আমি একটা কথাই বলবো। বেশ বেশ বেশ, ঠিক আছে গৌরব, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আর হ্যাঁ দাদা। লেগে থাকো, কন্ট্যাক্টে তো আমরা আছি, তুমি তো ভালো করেই জানো, কন্ট্যাক্টে থেকো। হ্যাঁ দাদা। চলো, অল দ্য বেস্ট, রাখলাম। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।